আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। আজকে আমি 2021 সালের এসএসসি পরীক্ষায় যারা 2021 সালের পরীক্ষার্থী তাদের অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি এবং যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দেবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। চলুন আমরা অ্যাসাইনমেন্টের ফার্স্ট অফ অল আগে কোশ্চেনটা দেখি। কোশ্চেন দেখে দেন আমরা উত্তরটা লিখব। কোশ্চেন যদি না বুঝি উত্তর লিখতে পারবো না, কারণ কোশ্চেনে বলছে দেখেন 4 মার্ক, 3 মার্ক, 2 মার্ক, 1 মার্ক, এটা মাত্রা দিয়ে দিয়েছে। তাহলে আমাদের সম্পূর্ণ মেনটেন করতে হবে। কোশ্চেনের ভিতর কি কি থাকতে হবে, উত্তরের ভিতর কি কি থাকতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আমি বলে দেব। তো ভিডিওটা একটু লম্বা হলেও ধৈর্য সহকারে একটু দেখুন। এবং এই অ্যাসাইনমেন্টের উত্তর লেখার জন্য আপনাকে অ্যাসাইনমেন্টের প্রথমে একটা যে কভার পেজটা থাকে, সেই কভার পেজটা অবশ্যই ভালোভাবে লিখতে হবে। যদি কভার পেজটা যদি না অ্যাড করেন বা ভালোভাবে না লিখলেন তাহলে অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে, অ্যাসাইনমেন্ট কোথায় পাবে, অ্যাসাইনমেন্টের কভার পেজটা কোথায় পাবেন, কিভাবে লিখতে হবে, তার সম্পূর্ণ একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে। সেখান থেকে সেই ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো অথবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন আমরা শুরু করি। তো 2021 সালের যে কোশ্চেন এটা দেখি। প্রথমে বলছে ক নম্বর, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, সকল ঘটনা লেনদেন তা কারণ সহ ব্যাখ্যা, হিসাব সমীকরণ, লেনদেনের প্রভাব, জুন 20 তারিখের লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করতে হবে। এই 4টা প্রশ্ন আমাদের সলভ করা লাগবে এই সহায়ক তথ্যগুলো দিয়ে। তো ফার্স্ট অফ অল আমরা ক নম্বরটা সলভ করি। ক নম্বর বলতেছে যে তার আগে আমাদের খাতায় আগে লিখতে হবে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, বিষয়, কোড, স্তর, এগুলো সব লিখতে হবে। এগুলো না লিখলেও অতটা জরুরি না। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 1 নম্বর, এটা অ্যাসাইনমেন্ট। এর পরবর্তী যে অ্যাসাইনমেন্টটা আছে 2 নম্বর, ওটাও আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। অ্যাসাইনমেন্টের শিরোনাম ব্যবসায়িক লেনদেনের পরিচিতি দিতে হবে। উত্তর লেনদেনের প্রকৃতি বৈশিষ্ট্য। লেনদেনের প্রকৃতি বৈশিষ্ট্য 8টা 9টা 10টাও আছে। আমরা সেখান থেকে 6টা লিখব, কারণ প্রশ্নে বলেছে লেনদেনের 6টি বৈশিষ্ট্য লিখলে 4 মার্ক পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা 6টা লিখব। প্রথমে 1 নম্বর কি আছে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তো লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, নতুবা উক্ত ঘটনা লেনদেন বলা যাবে না। যেমন ম্যানেজারের মৃত্যু, এটা কোনো লেনদেন হবে না, এটা একটা ক্ষতি যাদের কোনো পরিমাপযোগ্য নয়, তাই এটা লেনদেন নয়। আগুনে পুড়ে গেছে, এটা একটা ক্ষতি, এটা একটা লেনদেন হতে পারে। আর্থিক অবস্থার পরিবর্তন, কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে। যেরকম নগদ 5,000 টাকা অফিসে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি নগদ টাকা হ্রাস পাচ্ছে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। সুতরাং এই ঘটনা দিয়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। কিন্তু 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশের অর্ডার দিয়েছি, আর্থিক অবস্থার লেনদেন কোনো করেছি, তার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তাই এটা লেনদেন বলা যাবে না। 3 নম্বরে বলি দ্বৈত সত্তা। লেনদেনের দুটি পক্ষ থাকাকে দ্বৈত সত্তা বলতে হবে। অবশ্যই লেনদেনের দুটি পক্ষ থাকতে হবে, তা না হলে সেটি লেনদেন হবে না। একজন সুবিধা দিবে, একজন সুবিধা গ্রহণ করবে। কর্মচারী বেতন প্রদান, একজন কর্মচারী যিনি উনি সুবিধা গ্রহণ করবে, আর যিনি বেতন দেবেন তিনি সুবিধা প্রদান করবেন। তো এই আছে 4 নম্বর, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেনের স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা। 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল, এখানে ধারে বিক্রয় লেনদেন, 7 দিন পর টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন। 5 নম্বর, দৃশ্যমানতা। লেনদেনের দৃশ্যমানতা অদৃশ্যমান দুটাই হতে পারে। আসবাবপত্র করে একটা দৃশ্যমান, কিন্তু আসবাবপত্র অবচয় এটা একটা অদৃশ্যমান লেনদেন। ঐতিহাসিক ঘটনা, যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত করলে অবশ্যই সেটি লেনদেন বলে গণ্য হবে। এখন হচ্ছে না, 1 বছর পর সেই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হতে পারে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারলে সেটা হবে ঐতিহাসিক ঘটনা। সাপোজ কোনো একটা পণ্যের ক্ষতি হচ্ছে, কোনো পণ্যের বাট্টা দিতে হচ্ছে, অনাদি পাওনা সঞ্চিত হয়েছে, মানে টাকা পাবো না, কোনো একটা ছেঁচড়া লোকের কাছ থেকে টাকা পাইতে পারি না পাইতে পারি, সেটা অনাদি পাওনা সঞ্চিতির মধ্যে পড়তে পারে। সেটা আজ না হয় কাল দিতে পারে,
বা কাল হতে পারে, এরকম। এটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন শেষ। এখন আসি খ নম্বর, সকল ঘটনার লেনদেন তা কারণ সহ ব্যাখ্যা করতে হবে। চলুন ব্যাখ্যা করি। সকল ঘটনার লেনদেন তা কারণ সহ ব্যাখ্যা, এরকম একটা ঘর সুন্দর করে আঁকাবেন, 3টা ঘর, নং, নাম্বার দিবেন, লেনদেন কারণ সহ ব্যাখ্যা। জুন 1 তারিখে দেখি কি বলতেছে সহায়ক তথ্যটা, যে মালিক এত টাকা আসবাবপত্রের ব্যবসায় বিনিয়োগ করলো, মানে 20,000 টাকা নগদ, 35,000 আসবাবপত্রের ব্যবসায় বিনিয়োগ করেছে। তাহলে অবশ্যই এটা লেনদেন, কারণ নগদ অর্থ আসছে, আসবাবপত্র আসছে, ব্যবসায়ের মূলধন বাড়ছে, তাই এটা লেনদেন। আর অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হয়েছে, তাই এটা লেনদেন। তারপরে আসি জুন 9 তারিখ ভাড়া পরিশোধ করেছি, অবশ্যই এটা লেনদেন, কারণ নগদ টাকা চলে গেছে, খরচ বৃদ্ধি পাইছে, নগদ টাকা চলে গেছে। লেনদেনে পণ্যমূল্য অর্থের মাপকাঠি থেকে পরিমাপযোগ্য। এবার সে জুন 13 মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে নিজের ব্যবহারের জন্য 30,000 টাকা একটি ল্যাপটপ কিনলো। তো লেনদেন এখানে মালিক মরলো না বাঁচলো, নাকি গাড়ি কিনলো, নাকি সোনা কিনলো, নাকি বউ কিনলো, ইচ্ছা, ওর যাবতীয় খরচ নিজের টাকা দিয়ে যদি কিনে সেটা লেনদেন হবে না। কিন্তু মালিক যদি ওই টাকা সম্পদ বিক্রি করে যদি ব্যবসায় আনে, তাহলে সেটা লেনদেন হবে। তাই জুন 13 তারিখে ডলার লেনদেন হবে না। জুন 20 তারিখ লেনদেন, ব্যবসায়ের যে রাদিফ অ্যান্ড সন্সের কাছে ধারে ক্রয় করেছে ধারে, আজ নয় কাল দিবে, কারণ এটা দায় হিসেবে আছে, তাই এটা কি, এটা খরচ হ্রাস পাইছে, দায় বৃদ্ধি পাইছে, এটা লেনদেন। জুন 23 তারিখ পাওনাদারকে পরিশোধ করেছে, টাকা চলে গেছে, দায়টা বৃদ্ধি পাইছে, দায়টা হ্রাস পাইছে, নগদ টাকা চলে গেছে, দায়টাও হ্রাস পাইছে, এটা লেনদেন হবে। 26 এবং 30 এই দুইটা লেনদেন হবে না, কারণ পণ্য বিক্রয় চুক্তি সম্পাদন হয়েছে, এটা লেনদেন না। আর বেতন ম্যানেজারের নিয়োগ করা হলো, এটাও লেনদেন না, কারণ ব্যবসার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। এই হচ্ছে আমাদের খ নম্বর। এবার সে গ নম্বর, হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব। অবশ্যই এই যে লেনদেনগুলো দিয়ে আমাদের হিসাব সমীকরণ বা টেবুলার ছক, যেটা আমরা সচরাচর নাম জানি টেবুলার ছক, আঁকাইতে হবে। তো টেবুলার ছক আঁকানোর পূর্বে টেবুলার ছকের উপরে কোম্পানির নাম, সাল এবং যা মাসটা উল্লেখ করা জরুরি, তা না হলে মার্ক কাটার সম্ভাবনা থাকে স্যারের। কিছু কিছু তেরা স্যার থাকে, তারা মার্ক কাটে। যাই হোক, গ নম্বর, হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব। এই একটা ছক সুন্দর করে আঁকাবেন, ছকটা আমি আঁকাই দিয়েছি আপনাদেরকে, যেন সুবিধা হয় আপনাদের। যদি অনেক কষ্ট হয়েছে, আপনারা ভালো লাইক দিবেন। এখন আসি তারিখ 2020 সালের জুন মাসের 1 তারিখে কি বলতেছে, মালিক এত টাকা ব্যবসা বিনিয়োগ করেছে, তাহলে অবশ্যই নগদ টাকা বৃদ্ধি পাইছে, আসবাবপত্র বৃদ্ধি পাইছে, আর মূলধন টোটাল এত বৃদ্ধি পাইছে। তাহলে মন্তব্যের ঘরে কি লিখবো, মূলধন আনয়ন। 2 নম্বর কি বলছে, জুন 9 ভাড়া পরিশোধ করেছে, তার মানে কি নগদ টাকা চলে গেছে, এই বিরাকার চিহ্ন মানে মাইনাস চিহ্ন, তো নগদ টাকা চলে গেছে মাইনাস, মূলধন এখান থেকেও কি ব্যয় যেহেতু মাইনাস করতে হবে, খরচ উত্তোলন এই দুটা মাইনাস, আর মূলধন আর আয় যোগ করতে হয়, এটা আমরা সবাই জানি, তো মাইনাস করতে হবে, এটা মন্তব্য কি, ব্যয় বৃদ্ধি। তারপর কি বলতেছে, মালিক ব্যক্তিগত সম্পদ, এটা আসবে না, যেহেতু এটা লেনদেন হয়নি, তা আসবে না। পরে কি বলতেছে, 20 তারিখ সঞ্চয়ের কাছ থেকে ধারে ক্রয় করেছে 20 এত, ধারে ক্রয় করেছি। আচ্ছা, এই জুন 9 তারিখের পর আপনারা উদ্বৃত্ত বের করবেন, 20 থেকে 8 বাদ দিলে 12, 35, 55 থেকে 8 বাদ দিলে 47, এটা বাদ দিবেন। আর এই যে ব্যয় রাশি, এই কথাটা আপনার 20 তারিখের এই লেনদেনের জায়গাতে ইউজ করবেন, কারণ এটা ভুল উপরে চলে গেছে, তাই নিচেটা ব্যবহার করবেন। জুন 20 তারিখে কি বলতেছে, যে ধারে যে মালটা ক্রয় করেছিল, তার ধারে মাল ক্রয় করেছে, এক কথা, তাহলে ধারে মাল ক্রয় করলে কি দায় বৃদ্ধি পাইছে, তাহলে যোগ, আর যেহেতু ক্রয় খরচ বৃদ্ধি পাইছে, তাহলে মাইনাস। তো এখানে 47 থেকে 7 বাদ দিলে 40, লেনদেনটা থাকবে। এখন আসি পরে, পাওনাদারকে পরিশোধ করেছে। এখন পাওনাদার মানে কি, যাই এর আগে টাকা পাইছিল, ও আমার কাছে পরিশোধ করেছি, মানে যার কাছে দায় ছিলাম, তাকে আমি টাকাটা পে করেছি। তো এখানে নগদ টাকা চলে গেছে মাইনাস, দায়টা যেহেতু হ্রাস পাইছে, হ্রাস পাইছে, তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ দায় হ্রাস পাইলে ক্রেডিট।
আচ্ছা, দায় হ্রাস পেলে ডেবিট। উদ্বৃত্ত এত টাকা থাকলো, এখন 12 থেকে 7 বাদ দিলে 5, 35,000, 7 হিসাব পাতে এপার আর এপার এ ইকুয়াল 40, এল প্লাস ওয়ে 40। তাহলে উভয় পক্ষের লেনদেনের সমীকরণ আমাদেরকে সেম হয়ে গেছে। তো এটা আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। এখন আসি আমাদের ঘ নম্বর প্রশ্নে জুন 20 তারিখ একটা ভাউচার তৈরি করতে হবে, মানে চালান প্রস্তুত করতে হবে। জুন 20 তারিখ কি বলতেছে, রাদীপ অ্যান্ড সন্সের কাছে ধারে ক্রয় এত টাকা। তো জুন 20 তারিখে একটা লেনদেন দ্বারা একটা চালান প্রস্তুত করা হলো। চালানটার নাম দিতে হবে সাদাত এন্টারপ্রাইজ চালান, ক্রেতার নাম রাদীপ অ্যান্ড সন্স, তারিখটা দিবেন। বিবরণের ঘরে ক্রমিক নম্বর, মালের বিবরণ, ক্রয় যেহেতু করেছিল দরদাম নাই, পরিমাণ নাই, শুধুমাত্র টাকার হিসাবটা আছে, তাই 7,000 টাকা। কথা হয় 7,000 টাকা মাত্র। বিক্রয় শর্ত, বিক্রয় মাল ফেরতযোগ্য নয়, এগুলো লিখে বিক্রয় স্বাক্ষর লিখে এই হচ্ছে আমাদের চালান তৈরি করা হয়ে গেল। এভাবে চালান তৈরি করলেই আপনি ভালোভাবে মার্ক পাবেন ইনশাল্লাহ। এখন আসি আমাদের এই অ্যাসাইনমেন্টের 4টা প্রশ্ন সলভ করা কমপ্লিট হয়ে গেছে। আপনি এই 16 নম্বরের ভিতরে আমি আশা করি এই অতি উত্তম পাবেন অবশ্যই, আমার বিশ্বাস। তো এই হচ্ছে আমাদের আজকের হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের উত্তর। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পরবর্তী যে হিসাব বিজ্ঞানের যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সেটা নোটিফিকেশনটা পেয়ে যাবেন অবশ্যই। আমি চেষ্টা করব সেটারও অথেন্টিক সোর্স থেকে বই ঘেটে আমি উত্তরপত্র বের করার চেষ্টা করব। তো ইউটিউব চ্যানেলের নাম টু লার্নিং, সেটা জানেন। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।